খাবারগুলা খাই, ঠিক আছে? খাবারগুলা কি খাবার খাইলাম, খাবার কিন্তু দুইটা জিনিস উৎপন্ন করে। এই যে খাবার খাইলাম, ধরো এই ধরো আমি ভাত খাইছি আজকে, হ্যাঁ, এক প্লেট ভাত খাইছি, ভাত খাওয়ার পরে খাবার থেকে দুইটা জিনিস হবে। একটা হচ্ছে শক্তি উৎপাদন হবে, যেটা হচ্ছে মানে গ্লুকোজ, বা গ্লুকোজ থেকে কি হবে, এরপরে কি শক্তি পাবো। আরেকটা জিনিস কি করবেন, বজ্র পদার্থ, ঠিক আছে? কারখানার সাথে চিন্তা করতে পারো, কারখানায় কাঁচামাল দেওয়ার পরে কি হয়, প্রোডাক্ট ঠিকই উৎপন্ন হয়, সাথে কি কিছু বাই প্রোডাক্ট উৎপন্ন হয় না, বজ্র পদার্থ, এরকম আর কি। তো এই বজ্র পদার্থ গুলা যে যেইভাবে আমরা বের করে দিব, যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটাই হচ্ছে কি রেচন প্রক্রিয়া। মোট কথা, শ্বসনের সময় গ্লুকোজ ভেঙে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, রক্ত এই কার্বন ডাই অক্সাইড পরিবহন করে ফুসফুসে নিয়ে যায় এবং ফুসফুস থেকে দেহের বাইরে নির্গত হয়। মানে আচ্ছা, আমি মাঝখান থেকে পড়া শুরু করছি। মোট কথা হচ্ছে, যেই ধরনের শারীরবৃত্তীয় কাজগুলো সম্পাদিত হয় মানে জীবের, সেই শারীরবৃত্তীয় মানে এখানে এক এক কথায় সংজ্ঞাটা কই গেল, তাই? আচ্ছা, যেই শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে দেহ কি করে, বৃক্ক বা কিডনি নাইট্রোজেন ঘটিত বজ্র ও অন্যান্য জিনিস শরীর থেকে বের করে দেয়, তাকে রেচন প্রক্রিয়া বলে, সহজ কথা। আচ্ছা, এবার আসো, রেচনতন্ত্র তাহলে কি? রেচনতন্ত্র হচ্ছে যে তন্ত্রের মাধ্যমে দেহের বিষাক্ত পদার্থ নিষ্কাশিত হয়, তাকেই রেচনতন্ত্র বলে। এখন আসো, রেচনতন্ত্রের কি কি আছে, ঠিক আছে? আমাদের রেচনের মেইন যে অঙ্গ, সেটাকে আমরা কি বলি? ইংলিশে বলি হচ্ছে, বৃক্ক। হ্যাঁ, ইংলিশে বলি কিডনি, বৃক্ক। আর বাংলায় বলি হচ্ছে বৃক্ক, ঠিক আছে? এই যে বৃক্ক। এখন আসো, ছবিটা আঁকাই, আঁকাই একটু বোঝানোর চেষ্টা করি। কোথায় চলে গেলাম? তোমরা কি আসো? হ্যাঁ আপু, আসছে। জি আপু আছি। ও আচ্ছা, হঠাৎ করে স্ক্রিন বড় হলে যে স্ক্রিনটা চলে গেল। আচ্ছা, এই ধরো, এই যে একটা লেয়ার, এই ধরো এই আরেকটা লেয়ার, ঠিক আছে? তারপরে আগে আঁকায় নিই, তারপরে বলি। এখানে হচ্ছে কয়েকটা পিরামিডের মতো থাকে, পিরামিড, ঠিক আছে? পিরামিড গুলো আবার ছোট ছোট ভাগ হয়ে যায়। তোমরা খাতায় আরো সুন্দর করে আঁকতে পারবা, আমি তো এখানে আঁকতে আমার একটু কষ্ট হচ্ছে। এই এই পিরামিড গুলা ছোট ছোট ভাগে ভাগ হয়ে, এই সব ভাগ মিলে একটা বড় ভাগ হয়, ঠিক আছে? এই যে একটা পেলভিসের মতো, এই পেলভিসের মতো হয়ে এরপরে এই যে বের হয়ে যায়, বের হয়ে যায় এটা। এখন আসো, কোনটা কি, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে বাইরে যেটা একদম, দেখতে পাচ্ছ? জি আপু, Yes. দেখতে পাচ্ছি। আচ্ছা, এই একদম বাইরের যে জায়গাটা, সেটাকে বলে হচ্ছে রেনাল ক্যাপসুল, ঠিক আছে? রেনাল ক্যাপসুল। আর এই যে ভিতরেরটাকে বলে হচ্ছে তোমার রেনাল কর্টেক্স। রেনাল কর্টেক্স মনে রাখবা, কিডনির সবকিছুই যা, সবকিছুর নামের সাথে রেনাল আছে, হ্যাঁ, রেনাল কর্টেক্স। আর কর্টেক্সের যদি একটু ভিতরে আমরা যাই, এই যে এই জায়গাটা, এই জায়গাটাকে বলতেছে রেনাল মেডুলা। তাহলে কয়টা লেয়ার পাইলাম? এই যে একটা, দুইটা, তিনটা। এটা কি রেনাল ক্যাপসুল, এইটাকে বলে কর্টেক্স। রেনাল কর্টেক্স, আর এই ভিতরেরটাকে বলে রেনাল মেডুলা। এখন আসলে আরেকটু ভিতরে যাই, আরেকটু ভিতরে গেলে আমরা কি পাবো? এই যে উম, এই যে পিরামিড শেপ গুলো দেখতে পাচ্ছ না? হ্যাঁ, পিরামিড। পিরামিড শেপ। আচ্ছা দাঁড়াও, এখানে কি ছবিটা আছে? বড় ছবি একটা থাকার কথা। এই যে এখানে সুন্দর ছবি আছে, আমার ছবির চেয়ে এটাই মনে হয় সুন্দর বেশি।
এই যে দেখো ক্যাপসুল, এই যে ক্যাপসুল, হ্যাঁ, এই যে ক্যাপসুল, এই যে বাইরের লেয়ারটা ক্যাপসুল, এই যে ভিতরে আরেকটা লেয়ার, এটাকে কি বলতেছে? কর্টেক্স। আর এই যে ভিতরে যেটা সেটাকে বলতেছে মেডুলা। আর দেখতে পাচ্ছ তো তোমরা? আর এই হ্যাঁ, যে, হ্যাঁ দেখতে আপু। পাচ্ছি। এই যে এটারে কি বলবো, ফ্যানের মতো যেটা দেখা যাচ্ছে, এই যে, বা কি বলে, ঝিনুকের মতো দেখা যাচ্ছে না, এই জিনিসটাকে বলা হচ্ছে রেনাল পিরামিড। এগুলোকে পিরামিডের মতো দেখা যায় না? পিরামিড, হ্যাঁ। পিরামিড, ঠিক আছে। এই পিরামিড গুলো আবার হচ্ছে যে একটু, এই যে কি বলে, এখানে যে নালিকা গুলাকে বলা হচ্ছে সংগ্রাহী নালিকা বা সংগ্রাহী নালিকা। আচ্ছা, পিরামিড থেকে আরেকটু ভিতরে যে ফাঁকা জায়গাটা, যেগুলো সবগুলা মিলে যে জায়গাটা হয়েছে, এটাকে বলা হচ্ছে পেলভিস। ঠিক আছে, এই যে পেলভিস, এই ছবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের আসবে। পেলভিস, বুঝতে পারছো? কয়টা কয়টা লেয়ার? জি জি। আপু। আচ্ছা, এই পেলভিসের এই এই জায়গাটাকে, মানে হচ্ছে যে এই যে, এই যে মাঝখানের জায়গাটা, এই যে কিডনির যে মাঝখানের জায়গাটা যেখানে একটু ভাঁজ হয়ে আছে, এই পুরো জায়গাটাকে বলা হচ্ছে হাইলাম। হাইলাম কেন বলে? এখান দিয়ে কিছু জিনিস কিডনির ভিতরে ঢুকে, কিছু জিনিস বাইর হয়। ঢুকে কি? ঢুকে হচ্ছে রেনাল ধমনী, আর বের হয়ে যায় কি? রেনাল শিরা। আরো একটা জিনিস বের হয়, নিচে দেখতে পাচ্ছ? এটা কি জানো? এটা হচ্ছে ইউরেটার বলে, বা মূত্র, ইউরোটার। হ্যাঁ, বা কি বলে, আহ মূত্রনালী। মূত্রনালী। ঠিক আছে, এই যে এখান দিয়ে পরে হচ্ছে আমাদের একটা যে ইউরেথ্রা থাকে, ইউরেথ্রা দিয়ে ইউরিনটা বের হয়ে যায়। এই হচ্ছে তোমার বৃক্ক। আর ওই বৃক্কের এই যে পিরামিড গুলো দেখছো না, পিরামিডের ভিতরে একটা জিনিস থাকে, এটাকে বলে নেফ্রন, যেটা আমরা একটু পরে দেখি। নেফ্রনটাকে বলা হচ্ছে বৃক্কের একক। একক বুঝো তো? তো মানে হচ্ছে যে নেফ্রন, অনেকগুলা নেফ্রন মিলে মিলেই কি হয়? পিরামিড হয়, এই পিরামিড মিলেই বৃক্ক বৃক্ক তো। হয়। ঠিক আছে, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এখন এই যে এই জিনিসটা জি, তোমাদের বুঝতে জি ইম্পর্টেন্ট, আপু পারছি। বুঝছি। হাইলামে, হাইলামে ঢুকে কি হয় আর বাইর হয় কি। ঠিক আছে, এই যে ছবিটা দেখলে বুঝতে পারবা। এই যে বের হয় এই দুইটা জিনিস, কি কি? রেনাল শিরা, আর কি? রেনাল ইউরেটার। আর রেনাল দমন। হ্যাঁ, আর ঢুকে রেনাল ধমনী। এখন আসে আমরা যেখানে পড়তেছিলাম, এই জিনিসটা পড়লে তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো, আমরা এতক্ষণ কোথায় ছিলাম? এই যে এই জায়গাটায় ছিলাম, তাই না? আমরা বৃক্ক পড়তেছিলাম, এই যে বৃক্ক। এই বৃক্ক থেকে এই যে দেখো, এই যে এটা কি? ধমনী না শিরা? শিরা। আর এই যে ধমনী, ওই যে ঢুকবে বের হবে বলছিলাম না, এই। আর এই যে ইউরেটার, এই যে ইউরেটার, হ্যাঁ, ইউরেটার, এই যে তোমাদের বইয়ে ইউরেটারই লেখা। ইউরেটার থেকে সেটা কই যায়? মূত্রথলি। মূত্রথলি। আর এই যে ছোট ছিদ্র, যেটা দিয়ে আমাদের কি হয়? মূত্র বের হয়। এই ছোট ছিদ্রটাকে বলে মূত্র নালী। এটা থলি, থলি থেকে আরেকটু ছোট কি? নালী। আর এটা হচ্ছে ইউরেটার। ঠিক আছে, আমি একটু আগে ইউরেটারে মূত্র নালী বলছি, আমি ভুল বলছি, বাংলাটা আমার একটু অসুবিধা হয়ে যায়। মূত্র নালীটা কি? এই যে ছোট ছিদ্রটা। ক্লিয়ার? তার বুঝতে মানে কি? পারছি। আমাদের ওই যে ব্লাড গুলো এসে এখানে আসে, এখান থেকে ইউরেটার দিয়ে যায়, এখানে এসে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ইউরিনটা ফর্ম হয়। সেই ইউরিনটা কি? ইউরেটার দিয়ে যায়, মূত্রথলিতে থাকে, তারপর যখন দরকার হয় মূত্রনালীতে বের হয়ে যায়। দেখবা তোমাদের যখন অনেক সময় হয় না, অনেকক্ষণ বাইরে থাকলে বা ধরো আহ, টয়লেট না পেলে, তখন হচ্ছে যে চাপ অনুভব করা যায়, যে এই যে চাপটা কেন জানো? এই চাপটা হয় যে এই মূত্রথলিটা ফুলে যায়। ঠিক আছে, মূত্রথলিটা ফুলে গেলে হচ্ছে চাপটা অনুভব করে। এবং এই কিডনির ইনফেকশনের মধ্যে দুইটা ইনফেকশন আছে, একটা হচ্ছে স্টোন, স্টোন, আরেকটা হচ্ছে যে ইউরিন ইনফেকশন। ইউরিন ইনফেকশনটা মেয়েদের বেশি হয়। এটার একটা কারণ আছে, এটা তোমরা বড় হলে শিখবা, এখন তোমাদেরকে বললে তোমাদের মাথা টাথা গুলাই যেতে পারে। কারণটা হচ্ছে যে ইউরেটারের সাথে, আচ্ছা কারণটা এখন আর না বলি, তোমাদের এত জানার দরকার নেই। ইউরেটার যেটা, আর ছেলেদের কি হয়? স্টোনটা বেশি হয়। একটু কি জানো আপাতত? আচ্ছা,
এখন আসে আমাদের রেচন পদার্থ বলতে তো আমরা কি বুঝাচ্ছি, আমাদের যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ শুধু থাকে স্বাভাবিক মূত্রে। এই দেখো এটা খুব ইম্পর্টেন্ট, 95%ই আমার মূত্রে কি থাকে, পানি থাকে। আর পানি। বাকি 5%-এর মধ্যে থাকে এই যে বজ্র পদার্থ গুলো, নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ কি, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, আর বিভিন্ন ধরনের লবণ। এই যে এই জিনিসটা সবাই খুব মাথায় গেঁথে নাও। ইউরোক্রোম, ইউরিনের কালার কি বলো, বলো লাল নীল হলুদ। না বেগুনি, কোনটা? হলুদ। বেগুনি। হালকা হলুদ। বেগুনি কার, কে বললা বেগুনি? আচ্ছা, ইফাজে। হ্যাঁ তাহলে এলিয়ান হইতে পারে, এলিয়ান বেগুনি হয় কিনা আমি জানা নাই। আচ্ছা, হালকা হলুদ। ঠিক আছে, হালকা হলুদটা কেন হয় জানো? এই যে ইউরোক্রোম, ইউরোক্রোম নামে একটা রঞ্জক পদার্থ থাকে, এটা তোমাদের এমসিকিউ তে মাস্ট আসবে। ইউরোক্রোমের কারণে কি হয়, হালকা হলুদ হয়। ইউরোক্রোম, গুগল ক্রোম না কিন্তু, ইউরোক্রোম। ঠিক আছে। আচ্ছা, আমিষ জাতীয় খাদ্য খেলে নরমালি কি হয়, মূত্র হচ্ছে নরমাল থাকে, অম্লীয় না ক্ষারীয় না। কিন্তু আমিষ জাতীয় খাদ্য খেলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়, আর ফলমূল আর তরি তরকারি খেলে ক্ষারীয় মূত্র হয়। এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই যে পুরো লাইনটাই ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? এবার আসো এই যে বুঝতে বৃক্ক। পারছি। বৃক্ক কই থাকে বলছি, আমাদের আমিষ মানে উদর প্রোটিন না? গহ্বরের পিছনে থাকে। হ্যাঁ, কেউ কিছু বললা? আমিষ মানে প্রোটিন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিষ মানে প্রোটিন। মানে প্রোটিন বেশি খেলে মূত্র অম্লীয় হবে, আর আদার্স ফলমূল শাকসবজি ভালো জিনিস খাইলে কি হবে, ক্ষারীয় হবে। শেষ। ইউরিনের জন্য প্রোটিন, যদি একজন মাত্রাতিরিক্ত প্রোটিন খায় তাহলে তার রেনালে স্টোন হয়। ঠিক আছে, এটা মনে রাখবে, কিডনিতে স্টোন হয় প্রোটিন বেশি খেলে, কারণ কি অম্লত্ব বৃদ্ধি পায়, সো স্টোন। আচ্ছা, এবার আসো বৃক্কর, এই যে বললাম বৃক্কটা কি থাকে আমাদের উদর গহ্বর, মানে ভিতরে পিছনের দিকে থাকে আমাদের। উদরের যে গহ্বরটা মানে সেটার পিছনের দিকে থাকে। বৃক্কটা কি কিন্তু সামনের দিকে না, কিডনি কিন্তু আমাদের দেহের পিছনের দিকে থাকে। সামনের দিকে তো হার্ট, লাংস, এরপর নিচে কি এই যে ক্ষুদ্রান্ত এগুলা সব থাকে, পিছনের দিকে থাকে হচ্ছে কিডনি। কিডনির আকৃতিটা এই যে দেখো, এটা কিসের মতো দেখা যায়, সিমের বিচির মতো দেখা যাচ্ছে না? সিমের বিচির আকৃতি। আচ্ছা, সিমের জি। বিচির আরো ভালো তোমরা রিলেট করতে পারবা। ইয়ে কিডনি বিন দেখছো তোমরা, কিডনি বিন খাইছো কেউ কিডনি বিন? না, এটা কি? বা রাজমা বলে, রাজমা, ইন্ডিয়ানরা খুব খায় রাজমা। খাইছি। খাইছো না? একদম রাজমার সিডটা যেরকম দেখতে, কিডনিটা একদম সেম। এই জন্য এটাকে কিডনি বিন বলে, রাজমার ইংলিশ নাম কি, কিডনি বিন। আচ্ছা, এই সিম বিচির আকৃতির লালচে অঙ্কের অবতল অংশকে হাইলাস বলে। এই যে অবতল না এটা, এটা কি উত্তল? কিডনিটা কি বাইরে থেকে উত্তল, আর এই যে ভিতরে এটা কি অবতল না? এই অবতল অংশটাকে বলে হাইলাস। এবং এই হাইলাসে কি কি প্রবেশ করে, রেনাল ধমনী প্রবেশ করে, আর ইউরেটার ও রেনাল শিরা বের হয়। বৃক্কের বাইরের স্তরকে কর্টেক্স এবং ভিতরের স্তরকে মেডুলা বলে। এবং 4 থেকে 12টা রেনাল পিরামিড থাকে, এক একটা বৃক্কে 4 থেকে 12টা রেনাল পিরামিড থাকে। এবং প্রতিটি বৃক্কে নেফ্রন নামক একটা বিশেষ নালিকা থাকে যা মূত্র তৈরি করে এবং সংগ্রাহক নালিকা রেনাল পেলভিসে বহন করে। এই যে সংগ্রাহক নালিকা গুলো কি সব মিলে কি হয়, রেনাল পেলভিস। আর এবার আসে এই যে আমাদের নেফ্রন, এই যে এইটা হচ্ছে একক, এটা তোমাদের আসবেই, খুব ইম্পর্টেন্ট নেফ্রন। এই যে এটাকে বলা হচ্ছে নেফ্রন, এই যে দেখছো, এই যে একটা পিরামিড আছে না, পিরামিডটা যদি বড় করে দেখে, এই যে পিরামিডের ভিতরে এই যে নেফ্রন থাকে। এখন আসলে নেফ্রনে কি কি থাকে, এই যে এখানে তো নেফ্রনের সহজ বাংলায় যদি বলি, নেফ্রনের 2টা পার্ট থাকে। এই যে এইটুক একটা পার্ট, আর বাকিটুক হচ্ছে আরেকটা পার্ট। ঠিক আছে, এইটুক পার্টটাকে বলা হচ্ছে রেনাল কর্পাসল। রেনাল কর্পাসলের মধ্যে 2টা পার্ট থাকে। একটা হচ্ছে বোমান্স ক্যাপসুল, এই যে এই যে এই এটা কি বলে, 2 হাত ধরে রাখছে এরকম লাগতেছে, 2 হাত। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে বা সি শেপ, সি এর মতো দেখা যায়, যে এটাকে বলে বোমান্স ক্যাপসুল। আর এই যে পেঁচানো পেঁচানো যে কৌশিক জালিকা গুলা, এই পার্টটাকে বলে গ্লোমেরুলাস। আর এইখানেই হচ্ছে আমাদের বাইরে থেকে ব্লাড কিডনিতে প্রবেশ করে। এই প্রবেশ করে কি, এই যে মানে নেফ্রনে প্রবেশ করে এফারেন্ট ধমনী, আর হচ্ছে এফারেন্ট ধমনী। ইফারেন্ট আর হচ্ছে এফারেন্ট। বুঝতে পারছো? কেউ কি বুঝতেছো না? আরো বলবো? জি আপু, বুঝতে পারছি।
আচ্ছা। না না, বুঝতে বুঝতে পারছি। হুম। আচ্ছা, এফারেন্ট দিয়ে হচ্ছে আসে, আর ইফারেন্ট দিয়ে কি যায়, ঠিক আছে? এফারেন্ট দিয়ে আসে, ইফারেন্ট দিয়ে যায়, মনে রাখতে পারো। ই দিয়ে আপু, ইফারেন্ট, এখানে ই দিয়ে কি এক্সিট। ব্লাড প্রবেশ করে? বুঝিনি, আবার একটু বলো, একটু জোরে বলো। এটা দিয়ে কি ব্লাড প্রবেশ করা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লাড প্রবেশ করবে। ব্লাড প্রবেশ করবে, মানে ইউরেটার দিয়ে তো আসলো, হ্যাঁ, ওই যে মূত্র, ওই ওই মূত্রটা তো মিক্স করা থাকে এই এই জায়গায় ছেকে, এই জায়গায় ব্লাডই আসে, ঠিক আছে? মূত্রটা এখনো ফর্ম হয়নি, ব্লাড এসে ছাকে, ছেকে যে এটাকে বলে, এই যে এই জায়গায় কি হয়, আলট্রা ফিল্ট্রেশন হয়। ফিল্ট্রেশন বুঝো তো? ছাকা ছাকা, ছাকনি, আমরা চা যেরকম ছাকি না, জি আপু। ওই ফিল্ট্রেশন হয়। ফিল্ট্রেশন হয়ে এই জায়গা দিয়ে মূত্র যায়, বুঝতে পারছো? আসে কিন্তু ব্লাডই, ধমনী দিয়ে কি আসবে, ব্লাডই তো আসবে। আচ্ছা, সেই বুঝছি। ব্লাডটা এখানে ফিল্ট্রেট হয়, ফিল্ট্রেশন হয়ে সেটা মূত্র হয়, মূত্র হয়ে তারপরে যে এখান দিয়ে যেতে থাকে। ক্লিয়ার? ক্লিয়ার। এই যে জি এখানে আপু, এখানে ক্লিয়ার। কি হয়, যে মূত্র হয়, মূত্র হয়ে তারপরে এই যে সেটা ইউরেটার দিয়ে বের হয়। আচ্ছা, এবার আসো, এটাতে নেফ্রনে এটা বললাম কি, রেনাল কর্পাসন। রেনাল কর্পাসনের মধ্যে দুইটা, বোমান্স ক্যাপসুল আর হচ্ছে গ্লোমেরুলাস। আর এই যে বাকিটুকু দেখবে, এই যে পেছানো পেছানো কতগুলো টিউবওয়েল থাকে। এই যে এইটাকে, এই জায়গাটাকে বলে হচ্ছে নিকটবর্তী পেঁচানো তালিকা। কার নিকটবর্তী? এই যে রেনাল কর্পাসল আর বোমান্স ক্যাপসুলের সবচেয়ে কাছে যেটা থাকে পেঁচানো নালিকা, সেটাকে বলে নিকটবর্তী পেঁচানো নালিকা। তারপরে এই যে ইউ শেপড একটা হেনলির লুপ থাকে, এটাকে হেনলি বলছে কেন? হেনলি আবিষ্কার করছে, এই জন্য এটার নাম হেনলির লুপ। এই যে এটাকে যেরকম বোমান্স আবিষ্কার করছে দেখে এটার নাম বোমান্স ক্যাপসুল, তেমনি এটা হচ্ছে হেনলির লুপ, এটা হেনলি আবিষ্কার করছে। তারপর কি, এই যে এটা হচ্ছে প্রান্তীয় পেঁচানো তালিকা, তালিকা বলতেছি বারবার, নালিকা, ঠিক আছে? প্রান্তীয় পেঁচানো নালিকা, এটা নিকটবর্তী আর এটা হচ্ছে প্রান্তীয়। আর এই যে এগুলাকে হচ্ছে সংগ্রাহক নালিকা, লাস্টেরটাকে বলা হচ্ছে সংগ্রাহক নালিকা। এই ছবিটা সবাই একবার দয়া করে, হ্যাঁ, ছবিটা আসবেই, খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারছো নেফ্রনটা, জি নেফ্রনের আপু, গঠনটা? বুঝতে পারছি। এই যে এখন আসো যে আমরা পড়ি নেফ্রন, এটা তো পড়লাম। নেফ্রন হচ্ছে বৃক্কের কার্যকরী একক, যা মূত্র উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি বৃক্কে প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। ক্যান ইউ ইমাজিন, এক একটা বৃক্কে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। তো বৃক্ক কয়টা থাকে, একটা না দুইটা? বলো তো, বৃক্ক দুইটা। কয়টা? দুইটা, ঠিক আছে, দুইটা, তাহলে কতগুলা দুইটা। থাকে? হুম। এখন এটা মূলত দুইটা অংশ, এই যে বললাম, রেনাল কর্পাসল, রেনাল টিউবুল। রেনাল কর্পাসলে কি থাকে, গ্লোমেরুলাস আর বোমান্স ক্যাপসুল। গ্লোমেরুলাস হচ্ছে এক গুচ্ছ কৌশিক জালিকা যা রক্ত ছেকে এই যে আলট্রা ফিল্ট্রেট তৈরি করে। আচ্ছা, এখন বলতো এটাকে আলট্রা ফিল্ট্রেট বলতেছে কেন, মূত্র বলতেছে না কেন? কারণ কি, আমাদের এটা এই যে এই জায়গা দিয়ে যেতে যেতে অনেক সময় কি হয়, কিছু জিনিস আবার রেখে দেয়। সব জিনিস যেতে দেয় না, ভালো জিনিস রেখে দেয়, খারাপ জিনিস ছাড়ে। তো ছাড়তে ছাড়তে একদম শেষ পর্যন্ত যে সেটাকে বলা হচ্ছে মূত্র, যেটা বের হয়ে যায়। বুঝতে পারছো? এই যে ফিল্ট্রেশনের মাধ্যমে কি জি বাইর হয়, আলট্রা ফিল্ট্রেট বের হয়। আলট্রা ফিল্ট্রেটের মধ্যে আবার ভালো ভালো জিনিসও থাকে, কিছু রয়ে যায়। তখন কিডনিটা কি করে, নেফ্রনটা কি করে, ওগুলো আবার রেখে দেয়, ওগুলো আবার যেতে দেয় না। পানি রেখে দেয়, যখন যেটা দরকার হয় রেখে দেয়। আর যখন এই নাইট্রোজেন গঠিত যে ইউরিয়া, তারপর সে ক্রিয়েটিনিন, তারপর এগুলা তো দরকার নেই, এগুলা কি করে, বের করে দেয়। ঠিক আছে? এখন আসলে রেনাল টিউবুল 3 ভাগে বিভক্ত: নিকটবর্তী পেঁচানো নালিকা, যেটাকে বলে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, তারপর হেনরির লুপ, তারপর প্রান্তীয় পেঁচানো নালিকা, ডিস্টাল কনভলিউটেড টিউবুল। এই নালিকার মাধ্যমে তরল পদার্থ শোষণ ও নিঃসরণের মাধ্যমে পরিপূর্ণ। এই যে শোষণ আর নিঃসরণ, বুঝছো তো? কিছু জিনিস সে আবার ব্যাক শোষণ করে নেয়, মানে আবার নিয়ে নেয়, যাইতে জি দেয় না, আপু। আর নিঃসরণ করে দেয়, কিছু মানে যেতে দেয়। তখন কি হয়, পরিপূর্ণ মূত্র তৈরি হয়, যা সংগ্রাহী নালিকা হয়ে ইউরেটারের মাধ্যমে মূত্রাশয়ে পৌঁছায়। মানে এবার বুঝছো, যখন পুরাটা যদি আমরা ইয়ে করি, কোথায় যেন ছবিটা ছিল, এই যে এই যে কিডনির এখানেই তো, যে বৃক্কের এখানেই তো পিরামিড গুলা থাকতেছে, তাই না? পিরামিড গুলা, এই পিরামিডের মধ্যেই কি থাকে, নেফ্রন থাকে, যেটা আমরা যতক্ষণ আঁকালাম, নেফ্রন। বুঝছো, এই যে নেফ্রন, এই নেফ্রনের মধ্যেই কি হচ্ছে, এই যে জালিকা, জালিকায় কি এই যে ইয়ে থাকে। আর এই যে এখানে হচ্ছে যে বিভিন্ন টিউবওয়েল, তারপর যে হেনলি লুপ,
তারপরে যে আবার টিউবওয়েল, তারপরে এই যে সংগ্রাহী নালিকাগুলা থাকে। বুঝতে পারছো? এইগুলা হয়ে কি হয়, এই যে আসো, কি আসতেছে, এই যে আমাদের বাইরে থেকে ব্লাড আসতেছে, ব্লাড এসে এখানে ছাকতেছে, বৃক্কের বোমান্স ক্যাপসুল দিয়ে, যে তারপর কই যাচ্ছে, এই যে টিউবুল গুলাতে যাচ্ছে, যে যেটা দরকার হয় সেটা আবার রেখে দিচ্ছে, যেতে দিচ্ছে না, যেটা দরকার নাই সেটা যেতে দিচ্ছে। যে এই যে কোন দিক দিয়ে চলে আসতেছে, এই যে ইউরেটার দিয়ে চলে আসতেছে। ইউরেটার দিয়ে যে সেই মূত্রগুলা কোথায় জমা হচ্ছে? মূত্রথলিতে জমা হচ্ছে। মূত্রথলি থেকে এরপর হচ্ছে যখন দরকার হয় মূত্রনালী দিয়ে মূত্রটা বের হয়ে যাচ্ছে। এতটুকু আই থিঙ্ক একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ক্লিয়ার না? কারো সন্দেহ আছে? সন্দেহ হলে বলো, আবার বলি। জি না আপু বাবু। একদম ক্লিয়ার। আচ্ছা, এই যে দেখো নেফ্রনের কার্যপ্রণালী, নেফ্রন কি কি করে। এই দেখছো, এই যে আলট্রাফিল্ট্রেট ইউরিয়া অন্যান্য বর্জ্য পদার্থ নিয়ে ধমনীতে রক্তের প্রবেশ। তারপর কি, এই যে আলট্রাফিল্ট্রেট করে, এই এখানে যায়, যে যে বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন জিনিস শোষণ করে। এই দেখবা যে রক্ত থেকে ইউরিয়া, পানি, গ্লুকোজ, খনিজ লবণ বৃক্কনালিকায় প্রবেশ করে ঠিকই, মানে ইউরিয়া, পানি, গ্লুকোজ, খনিজ লবণ সবই প্রবেশ করে। কিন্তু এই দেখো, এই যে এই জায়গায় কি করতেছে, গ্লুকোজ এবং প্রয়োজনীয় খনিজ লবণ আবার রক্তে প্রত্যাবর্তন, মানে এই যে যেতে দিচ্ছে না, আবার রক্তে ফিরাই দিচ্ছে। তারপরে এই দেখো, এই জায়গায় আবার কি প্রয়োজনীয় পানির প্রত্যাবর্তন, প্রত্যাবর্তন তো বুঝছো, মানে এদিক দিয়ে যদি চলে যায় তাহলে তো সে বেরই হয়ে যাবে মূত্র নালী দিয়ে, সে আবার কি ব্যাক পাঠায় দেয়। এই যে ব্যাক পাঠাইতে পাঠাইতে এই যে শেষ পর্যন্ত যে যতটুকু থাকে সেটাই হচ্ছে আমাদের মূত্র। বুঝতে পারছো আলট্রা ফিল্টার থেকে মূত্র কিভাবে হয়? জি আপু। দিয়া বাবু আচ্ছা, বুঝছি। জি এবার আপু আসো, বুঝছি। বৃক্কের কাজ কি। একটা সুস্থ মানুষ প্রতিদিন প্রায় 1500 মিলিলিটার মূত্র ত্যাগ করে, মানে 1.5 লিটার, যা নাইট্রোজেন জাত বজ্র যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া এবং ক্রিয়েটিনিন অপসারণে সহায়তা করে। এই যে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। মূত্রের মধ্যে কি কি যায়? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া এবং ক্রিয়েটিনিন। ঝাঁঝালো গন্ধটা কোনটার কারণে হয় বলো তো? অ্যামোনিয়া। তোমরা যে তোমাদের না ইয়া অ্যামোনিয়া। কেমিস্ট্রিতে অ্যামোনিয়া অ্যামোনিয়া। অ্যামোনিয়া নিয়ে করছো না? অ্যামোনিয়া দিয়ে কাজ হ্যাঁ করো হ্যাঁ, না? হ্যাঁ হ্যাঁ চ্যাপ্টার হ্যাঁ টু তে অ্যামোনিয়ার একটা গন্ধটা পড়ি। কি মূত্রের গন্ধের মতো না? এই যে সে গান অ্যামোনিয়া। হ্যাঁ। শোনা হয় নাই বাট শুনছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এই যে ক্রিয়েটিনিনটা খুব ইম্পর্টেন্ট, তাই না? আমাদের যদি কিডনির পেশেন্টদেরকে একটা টেস্ট ব্লাডে দিবেই, সেটা হচ্ছে ক্রিয়েটিনিন টেস্ট। ক্রিয়েটিনিন টেস্ট দিয়ে বুঝে তার কিডনিটা ভালো না খারাপ। কারণ হচ্ছে ক্রিয়েটিনিন যদি বেশি পায় তার মানে হচ্ছে কিডনি সমস্যা, আর ক্রিয়েটিনিন যদি কম হয় তাহলে হচ্ছে কিডনি ভালো আছে, কিন্তু একটা নর্মাল রেঞ্জ আছে, সেই রেঞ্জের যদি বেশি হয়ে যায় তাহলে ক্রিয়েটিনিন, মানে বেশি হয়ে গেলে তখন হচ্ছে খারাপ। এই ক্রিয়েটিনিন, তোমাদেরকে একটা গল্প বলি। হ্যাঁ, আমাদের একটা ইয়ে ছিল, আমাদের একটা ব্যাচমেট ছিল। ব্যাচমেটটা কি করতো, ওই যে কি জানি পাওয়ার ড্রিঙ্ক পাওয়া যেত, পাওয়ার ড্রিঙ্ক, ক্রাউন এনার্জি না কি জানি, জি খাইছো জি তো আপু। কখনো? এটা খুব খাইতো, খুব খাইতো, জানি না এই কারণে কিনা, বাট ওর কি হলো, হঠাৎ করে ও খুব অসুস্থ হয়ে গেল। এরপরে ওর কিডনির এই যে ক্রিয়েটিনিনটা টেস্ট করলো, টেস্ট করার পরে দেখা গেল ক্রিয়েটিনিন 15, যেখানে নর্মাল 0.3 এর উপরে গেলেই হচ্ছে ভালনারেবল, সেখানে ওর ক্রিয়েটিনিন আসছে 15। বুঝতে পারছো? 15। তারপর 15 আল্লাহ। হ্যাঁ, অনেক বেশি। তো আমরা তো মনে করছি যে ও মনে হয় আর বাঁচবে না, মানে 15 তো অনেক হাই। দেন হচ্ছে ওকে ঢাকায় নিয়ে যাওয়া হয়, ঢাকায় নিয়ে যেয়ে তারপর হচ্ছে চিকিৎসা করা হয়, ডায়ালাইসিস পর্যন্ত করার পরে, এবং লাস্ট পর্যন্ত কি হয়, ডায়ালাইসিসও হয় না, পরে আলটিমেটলি ওর কিডনি ট্রান্সপ্লান্ট করা লাগে। বুঝতে পারছো? কিডনি ট্রান্সপ্লান্ট করার পরে সে কিন্তু এখন একদম সুস্থ এবং ভালো জায়গায় আছে, মানে ডাক্তার তো হয়েছেই হয়েছে, কিডনিতেই সে তার হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন করছে, এখন সে হচ্ছে কিডনির কনসালটেন্ট, মানে ডাক্তার। বুঝতে পারছো? মানে মানে এইটা আর কি বললাম যে ভ্যারি ক্রিয়েটিনিনটা, মানে এক্সপিরিয়েন্স। আমি ক্রিয়েটিনিনটা দেখলেই আমার ওর কথা মনে হয় আর কি, ক্রিয়েটিনিনটা ওর 15 ছিল। আচ্ছা, এবার আসো আমরা পড়ায় আসি। বৃক্ক নেফ্রনের মাধ্যমে মূত্র তৈরি করে, তা সংগ্রহে নালিকা হয়ে ইউরেটার দিয়ে মূত্রথলি দিয়ে তারপর মূত্রনালী দিয়ে শরীরে বের হয়। বৃক্ক শরীরে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড নিয়ন্ত্রণের পাশাপাশি রক্তচাপ, পানি, অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে। আচ্ছা, কিভাবে ভারসাম্য রক্ষা করে এটা, এখানে একটা তোমাদের ইয়ে আছে যে ভারসাম্যটা কিভাবে বা অসমো রেগুলেশন কিভাবে করে, ঠিক আছে?
যেটা হচ্ছে যে অসমোরেগুলেশনে যদি এক কথায় বলি, আমরা যখন বেশি পানি খাই তখন কি হয় বলতো? বেশি পানি খেলে মূত্র কি বেশি বেশি ত্যাগ হয়, হয়তো। হ্যাঁ। 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 তো এই তাহলে ব্যালেন্সটা করতেছে কে? ধরো বেশি পানি আমাদের বডিতে কিন্তু কিডনি জমতে দিচ্ছে না, সে কি করতেছে? অতিরিক্ত যে আমি খাইলাম সেটা কি করতেছে, মূত্রের মাধ্যমে বের করে দিচ্ছে। আবার উল্টাটা চিন্তা করো, ধরো যখন অনেকক্ষণ পানি খাইলা না, বা ধরো কারো সমস্যা হলো, বা হচ্ছে অনেক গরম, তাই না, ডিহাইড্রেশন হয়ে গেল, তখন হচ্ছে কি ওই কিডনি আবার কি করে, পুরাটা পানি যেতে দেয় না, কিছু পানি আবার বডিতে ফেরত পাঠায় বা রেখে দেয়। এভাবে কি করলো কিডনি, কি করলো, একটা ব্যালেন্স করলো না? এই হ্যাঁ। ব্যালেন্সটাকে বলে হচ্ছে জি অসমোরেগুলেশন। আপু। ঠিক আছে। এই যে বৃক্ক নেফ্রনের পুনঃশোষণ প্রক্রিয়ার মাধ্যমে দেহের পানির ভারসাম্য বজায় রাখে। বুঝতে পারছো? এই যে অসমো রেগুলেশনের মাধ্যমে এই যে অভিস্রবণ চাপ, অভিস্রবণ চাপ হলো সেই চাপ যা প্রয়োগ করলে বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণে অভিস্রবণ বন্ধ হয়। মানে মেইন যেটা হচ্ছে যে অসমো রেগুলেশনের মাধ্যমে তোমার হচ্ছে চাপটা নিয়ন্ত্রণ করে। অসমো রেগুলেশনটা কি? যখন বেশি পানি খাবো তখন হচ্ছে বেশি পানি বের করে দেয় মূত্রের মাধ্যমে, আর যখন কম পানি বা কোন বৃক্ক অকার্যকর হয়ে যায়, বা সরি অকার্যকর না, যখন কম পানি খাই তখন হচ্ছে যে পুনঃশোষণের মাধ্যমে সেটা ভারসাম্য করে। কিন্তু বৃক্ক যখন একদম অকার্যকর হয়ে যায় তখন কি হয় জানো, শরীরে পানি জমে যায়। কারণ বৃক্ক তো অকার্যকর হয়ে গেছে, সে তো আর পানি বের করতে পারতেছে না। তখন এই যে শরীরের জায়গায় জায়গায় ফুলে যায়, উচ্চ রক্তচাপ দেখা দেয়, এরকম নানান অসমোরেগুলেশন জনিত ত্রুটি দেখা যায়। এটুকু আমার মনে হয় সবাই বুঝছো। এবার আসো বৃক্কে পাথর। বৃক্কে পাথর বলছিলাম ছেলেদের বেশি হয়। এই পাথরটা বৃক্কের রোগের মধ্যে কিডনি প্রদাহ ও প্রস্রাবের সমস্যা, কিডনি পাথর এগুলা উল্লেখযোগ্য। মানে বৃক্কের রোগের মধ্যে পাবাই হচ্ছে হয় প্রস্রাবের সমস্যা, অথবা কিডনিতে প্রদাহ, অথবা কিডনিতে পাথর, খুব কমন। কিডনির রোগের লক্ষণগুলোর মধ্যে প্রধান যে লক্ষণগুলো থাকে, শরীর ফুলে যায়, অতিরিক্ত প্রোটিন বা রক্ত মিশ্রিত প্রস্রাব, বা প্রস্রাবের জ্বালাপোড়া। প্রস্রাবের জ্বালাপোড়া তো খুবই কমন, তাই না? কম বেশি অনেকেরই হয়েছে, তোমাদের কারো হয়েছে কিনা আমি জানি না। এটা মেয়েদের বেশি হয়। ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন বলে, শুনবা যে ইউরিন ইনফেকশন হয়েছে। শুনছো কখনো ইউরিন ইনফেকশন হয়েছে? ওইভাবে শোনা হয়নি। ওইভাবে শোনো নাই? আচ্ছা, আর একটু বড় হলে শুনতে পারো। এটা কি টেম্পোরারি কিছু? হ্যাঁ হ্যাঁ, টেম্পোরারি কিছু, যে ধরো অনেক সময় থাকে না যে পানি কম খায়, পানি কম খায়, তখন কি হ্যাঁ। হয়, তখন জি এই আপু। জিনিসটা হয়। ঠিক আছে। প্রচন্ড ব্যথা, কি ওই যে তোমার ওই যে মূত্র যেই থলিটা না, মূত্র থলি বরাবর এমন ব্যথা, ব্যথাটা আর সহ্য, আর যখন হচ্ছে যে প্রস্রাব বের হতে থাকে তখন এমন জ্বালাপোড়া করে, মানে সেটা হচ্ছে যার হয়েছে সেই বুঝতে পারে। তখন হচ্ছে যে অ্যান্টিবায়োটিক দিয়ে এটা ঠিক করতে হয়। এই জন্য কিডনির যে কোনো কিছুরই একমাত্র প্রথম প্রথম চিকিৎসা কি জানো? বেশি বেশি পানি খাওয়া। যদি তুমি চাও যে পানি তোমার খাওয়া। কিডনিতে ইউরিন ইনফেকশন না হোক, কিডনিতে পাথর না হোক, তাহলে কি করতে হবে? বেশি বেশি পানি খেতে হবে। এই দেখো, কিডনিতে পাথর সাধারণত পুরুষদের মধ্যে বেশি হয়, এবং অতিরিক্ত শারীরিক ওজন, কিডনি সংক্রমণ ও কম পানি পান করা এর কারণ হতে পারে। পাথর হলে কি হয়? কোমরের পিছনে, কারণ কিডনিটা তো আমাদের কোমরের পিছনে ওইদিকেই থাকে, ওইখানে প্রচন্ড ব্যথা হয়, প্রস্রাবে রক্ত যেতে পারে, কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে, কারণ ইনফেকশন হয়ে গেলেই জ্বর আসবে। আর এই পাথরের চিকিৎসা কি? যদি ছোট পাথর হয় তখন হচ্ছে যে এটা এমনি একটা ডাই দিয়ে ঠিক করে ফেলে, আর যদি বড় কিছু হয় তখন হচ্ছে আধুনিক চিকিৎসা বা সার্জারিও লাগতে পারে। ঠিক আছে। এবার আসো ওই যে জি আপু। আমার যে ফ্রেন্ডের কথা বলছিলাম, যে কিডনি প্রতিস্থাপন। ঠিক আছে। তো দেখি তার কতটুকু, আচ্ছা বেশি নাই, এটাই শেষ। কিডনি প্রতিস্থাপনটা কি? ধরো তুমি কিডনি যখন তোমার আর কাজ করতেছে না, যে কারোই হোক কিডনি, আকস্মিক কিডনিটা অকেজো হয়ে গেল, এটার মধ্যে একটা খুব জিনিস যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, মারাত্মক ডায়রিয়া এবং অতিরিক্ত রক্তক্ষরণ হলে এই জিনিসটা হইতে পারে যে কিডনি কাজ করতেছে না। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কি? ব্যথার ওষুধ খায় না, ব্যথার ওষুধ, কেউ যদি ব্যথার ওষুধ মুড়ির মতো খাইতে থাকে এবং কোনো সাথে গ্যাসের ওষুধ না খায়, তখন তার এই জিনিসটা হয়। কারণ কি, ব্যথার ওষুধ গুলা কি করে, আমাদের রক্ত প্রবাহ গুলা কমায় দেয়। সো এই জন্য কি হয়, তোমার হচ্ছে আহ এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কিডনি ফেল করতে পারে। আবার মারাত্মক ডায়রিয়া, ঠিক আছে, অনেক পেশেন্ট
এরকম মাঝে মাঝে পাওয়া যায়। আমাদেরই একজন সিনিয়র বড় ভাই মারা গেছিল এই মারাত্মক ডায়রিয়া হয়ে, পরের দিনে মারা গেছে হঠাৎ করে, অথচ একদম সুস্থ মানুষ, কিছুই না, হঠাৎ করে ডায়রিয়া হলো, সিভিয়ার ডায়রিয়া হলো, ডায়রিয়া হয়ে সে মারা গেল, কিডনি ফেল হয়ে মরে গেল। বুঝতে পারছো? আর অতিরিক্ত রক্তক্ষরণ। এখন কিডনি বিকল হলে কি হয়? মূত্রের পরিমাণ কমে যায় স্বাভাবিক, এবং রক্তে এই যে বললাম না ক্রিয়েটিনিন বৃদ্ধি পায়। কেমনে বুঝবো কিডনি বিকল বিকল হয়েছে? ক্রিয়েটিনিন দেখে। ক্রিয়েটিনিন বৃদ্ধি পায়, তখন কি হয়, বজ্র দ্রব্যাদি অপসারণের মাধ্যমে নির্দিষ্ট সময় পর পর রোগীকে ডায়ালাইসিস করা হয়। সহজ কথা হচ্ছে কিডনি তো বিকল হয়ে গেছে, তো কিডনি যে কাজটা করার কথা ছিল সেটা আমরা কি করে বাইরে একটা মেশিন দিয়ে করি। ঠিক আছে? যে মেশিন দিয়ে করি সেটাকে ডায়ালাইসিস মেশিন বলে, আর এই পুরো প্রক্রিয়াটাকে ডায়ালাইসিস বলে। এই যে আসো, এই জায়গাটায় দেখি, এই যে ডায়ালাইসিস। আচ্ছা, দেখতে পাচ্ছ ছবিটা? ডায়ালাইসিসের জি ছবিটা আপু, দেখতে দেখা পাচ্ছ? যাচ্ছে। এই যে ধরো এই দেখা রোগীটার যাচ্ছে আপু। কিডনি নষ্ট হয়ে গেছে, তাহলে কি করবো আমরা? প্রথমে তাকে আগে তার এই যে যেই ধমনী, ঠিক আছে, ধমনী দিয়ে তার ব্লাডটা একটা টিউব দিয়ে বের করব। বের করার পরে এই যে মেশিনে পাঠাবো। ঠিক আছে? এই ধমনী থেকে রক্ত পাম্পের মাধ্যমে ডায়ালাইসিস মেশিনের মধ্যে প্রবাহিত হচ্ছে। এই তার ইয়ে থেকে ডায়ালিসিস মেশিনে নিলাম। দিলাম এই মেশিনটা আবার কি আংশিক বৈষম্যবেদ্য প্রাচীর বিশিষ্ট ডায়ালিসিস টিউব, এই জায়গাটা, এইটা, ঠিক আছে? এইখানে সে কি করে, মানে মোট কথা হচ্ছে আপু আপনি ছাকার মতো মার্ক করে। করতেছেন, এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, বার করতেছে, দেখা যাচ্ছে না, এই যে এই, এটা কি আংশিক বৈষম্যবেদ্য প্রাচীর বিশিষ্ট ডায়ালিসিস টিউব। এই যে ব্লাডটা আসতেছে এই টিউবে কি করে, খারাপ খারাপ যে জিনিসগুলো সেগুলা ছেকে, মানে যে জিনিসটা কিডনি করতো সেটা মেশিন করতেছে। যে নাইট্রোজেন গঠিত যে বজ্র পদার্থ গুলো এগুলো সে বের করে ফেলতেছে, আর পিওর ব্লাডটা রেখে দিচ্ছে। বুঝতে পারছো? আর এখানে কিছু ফ্লুইড দেয়, এই জি, মেশিনের বুঝতে মধ্যে পারছি। ফ্লুইড দেয়। তো ফ্লুইডটা কি করে, ওই যে বজ্র পদার্থ যেগুলো ছেড়ে দিল সেগুলো এই যে দেখো এই যে এই পাত্রে এসে জমা হয়। আর এক্সট্রা যে ডায়ালাইসিস ফ্লুইড তো এখানে থাকি, মানে ডায়ালাইসিস ফ্লুইড যেখান দিয়ে দেয়, ডায়ালাইসিস ফ্লুইডটা এই জায়গা দিয়ে দেয়, দিয়ে ওই যে বজ্র পদার্থ গুলো নিয়ে আবার যেখানে বের হয়ে যায়, মূত্র বের হয়ে যায়। আর বাকিটুকু কি করে, আবার আবার বডিতে ফেরত দিচ্ছে শিরার মাধ্যমে। বুঝতে পারছো? একটু জি, ক্লিয়ার বুঝতে হয়েছে? পারছি। মানে কিডনি যে কাজটা করতো ক্লিয়ার। সেটা এখন তো, কিডনি তো নষ্ট হয়ে গেছে, এখন হচ্ছে বাইরে করে। আর যদি এই জিনিসটাও ফেল করে, ধরো ডায়ালাইসিসও কাজ হচ্ছে না, তখন কি করতে হয়, কিডনিটা ফালাই দিতে হবে, কিডনিটা নতুন করে আরেকজনের কিডনি নিয়ে প্রতিস্থাপন করতে হবে। বুঝতে পারছো? ক্লিয়ার না আবার বলবো? আবার বলতে হবে না আপু, ক্লিয়ার। আচ্ছা, ডায়ালাইসিস হলো কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেলে রক্ত পরিশোধনের একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। ডায়ালিসিস মেশিন ব্যবহার করা হয়, রক্তের ধমনের মাধ্যমে ক্ষতিকর পদার্থ যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড বের করে দেয়। আর মেশিনের মাধ্যমে, মানে এতক্ষণ যা যা বললাম তাই, টিউবের মাধ্যমে এই জিনিসগুলো করে। এইটুকু আর না পড়লাম। আর বৃক্ক প্রতিস্থাপন কখন করব বলতো? বৃক্ক প্রতিস্থাপন কখন করব, যখন কিডনি বিকল একদম পুরোপুরি যে হয়ে টাইমে গেছে, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ডায়ালিসিস দিয়েও কোনো কাজ হচ্ছে না, তখন কি করতে হবে? প্রতিস্থাপন করতে হবে, যেটা কিডনি প্রতিস্থাপন সংযোজন করতে নামে হবে। পরিচিত। ঠিক আছে? এখন এই প্রতিস্থাপনটা দুই ভাবে করা যায়। এক হচ্ছে কোনো নিকট আত্মীয় থেকে নেওয়া যায়, অথবা মৃত ব্যক্তি। মৃত ব্যক্তি বলতে কি, ব্রেন ডেড। ব্রেন ডেড মানে হচ্ছে ব্রেনটা ডেড, তার যদি সাথে সাথে কিডনিটা নেওয়া যায়। ব্রেন ডেড যদি কিডনিটা দিয়ে যায়, কিডনি অনেকে আছে দেখবা কিডনি দান করে, শুনছো না? মরার মরার আগে বলে হ্যাঁ যে আপু। যে আমার কিডনিটা দান করে দিলাম। ওই যে ওই কি দান করা কিডনি, সেটা রোগীর জীবন বাঁচাতে পারে। তবে বিভিন্ন এখানে আইনগত জটিলতা আছে। তো এইটুক মনে রাখবা যে কিডনি দিতে হলে কিডনির সাথে দুইটা জিনিস ম্যাচ করতে হয়, যে যাকে দিবে তার সাথে তার ব্লাড গ্রুপ ম্যাচ করতে হয়, এবং টিস্যু ম্যাচিং করতে হয়। টিস্যু ম্যাচিংটাও খুব গুরুত্বপূর্ণ, এইটুক জানলেই হবে। ঠিক আছে? সো আলটিমেটলি সব কথা শেষ কথা হচ্ছে যে কিডনির এই জিনিসপত্রগুলো থেকে বাঁচতে হলে, অস্বাস্থ্যকর জীবনযাপন থেকে বের হয়ে আসতে হবে, সবার প্রথম কি করতে হবে? পর্যাপ্ত পানি খেতে হবে। পর্যাপ্ত পানি যদি না খায় তাহলে হচ্ছে জ্বালাপোড়া হবে, ইউরিন ইনফেকশন হবে, এবং নানান ধরনের বেশি সমস্যা হয়ে গেলে পাথরও হয়ে যেতে পারে। আলটিমেটলি কোনো এক সময় বয়স বাড়লে কিডনি বিকল হয়ে যেতে পারে। সো তোমরা এখন লাস্ট যেটা কথা বলো তো, ডেইলি পানি খাও কয় লিটার? সবাই দেখি এক একজন বলো। কে কে আসো তো দেখতে পাচ্ছি না। পানি খাও কয় লিটার বলো। হিসাব নাই, জানি না।
আমি জানো না, তিন তাই চার না? লিটার 3-4 লিটার? আমিও 3-4 লিটারের মতোই। হ্যাঁ। তাহলে পাঁচ ঠিক আছে। লিটারের উপরে হবে আপু। না, 5 লিটার খাও না, এটা বেশি বলছো। আই থিঙ্ক 5 লিটার তো বেশি। না না আপু, আমার যে যখন পড়তে বসে না মানে একটু পর পর হ্যাঁ। আমি পানি খেতে হয় কেন জানি। ও, তাহলে তো খুব ভালো আমিও অভ্যাস। এরকমই হয়। আর খুবই আমি ভালো অভ্যাস। খাবার সময় একটু বেশি পানি খাই আর কি। হ্যাঁ, মিনিমাম। সাকিব ভাই নাকি 2 গ্লাস খায়। কে? সাকিব? সাকিব ভাই 2 গ্লাস খেলে তো সাকিব ভাইয়ের আহ, মানে সমস্যা হওয়ার কথা। 2 গ্লাস তো খুব কম। ডেইলি মিনিমাম 3 লিটার খাইতে হবে। তোমরা তো আরো বেশি বলতেছো, মিনিমাম বললাম, মিনিমাম 3 লিটার, 3 লিটারের নিচে যাওয়া যাবে না। ক্ষেত্রভেদে আড়াই মানা যেতে পারে, বাট আড়াইয়ের নিচে তো কিছুতেই এটা মানা যায় না। ঠিক আছে? তো যারা কম খাও তারা আজকে থেকে বেশি বেশি খাবা। যদি মনে না থাকে, একটা বোতল কিনবা, 2 লিটারের, 2 লিটারের বোতল কিনা সামনে রাখবা, পড়ার টেবিলে রাখবা একটা। আর যেখানে যে ঘুরো ফিরো পড়ার টেবিল থেকে উঠে ওই জায়গায় আরেকটা রাখবা। তোমার টার্গেট থাকবে যে সারাদিনে আমার এই 2 লিটার আর ওই 2 লিটার, 4 লিটারের বোতলটা শেষ করতে হবে, এরপর যতটুকু পারা যায়। ঠিক আছে? জি আপু। আচ্ছা, তাহলে আজকের জি আপু। পড়াটা এইটুকুই। নেক্সট ক্লাস আমি আগামীকাল মনে হয় নিতে পারবো না। আল্লাহ, সাকিব ভাই আছেন? হ্যাঁ আপু আছে, মেসেজ লিখতেছে। আমার মেসেজ লাগতেছে, সাকিব ভাই আপনি নাকি 2 গ্লাস পানি খান ডেইলি, এটা কি সত্যি? আপু একবার ইনফেকশন হয়েছিল। এই যে এই যে মানে দেখছো যে তখন তোমরা হচ্ছে পেশেন্ট গিয়ে আমার মা, পাই গেছো কিন্তু। পরে আমার মা হচ্ছে গিয়ে আমাকে একটা বোতল করে পানি দিত। দেন হুম। মা মাদ্রাসায় যেত, দেন আসতো, আইসা দেখতাম এটা শেষ করছি কিনা। পরে তখন আমি হ্যাঁ। মার ভয়ে হচ্ছে গিয়ে বোতল শেষ করতাম এই। ও, এই যে এখন পরে তোমরা শুনছো ডাক্তার তো, ওষুধ টষুধ দিতে ঠিক হয়েছে। এই যে না, এই যে ইনশাল্লাহ বিয়ের পরে ঠিক হয়ে যাব। হয়তো তো এখন তো বাধ্যই। মেসে থাকি। আচ্ছা। আর ভাইয়া কি জানতে খুবই চাইছিলেন? ইনডিসিপ্লিন। ওই মরণোত্তর কিডনি নিয়ে আইনগত যে জটিলতাটা সেটা আর কি। আচ্ছা, আইনত জটিলতা বলতে মানে হচ্ছে যে বিভিন্ন আর কি, মানে ওই যে অঙ্গ দান প্রদান নিয়ে একটু কিছুটা আর কি হুম বারবার হুম। সংশোধন করা হয় আর কি, আপনার আইনটাকে আর কি, যে নিকটাত্মীয়ের বাইরে দিতে পারবে না। আবার হচ্ছে যে কেউ কেউ হচ্ছে যে, মানে কিভাবে বুঝাই যে একটু ইয়ে হয় যে যার কিডনি নিচ্ছি সেটা নিয়ে অনেক যাচাই বাছাই হয়, কিছু আইনে ইয়ে পড়তে হয়। আবার কিডনি তো আপনার বেচা কেনা হয়, মানে বাংলাদেশে তো সবই একটু উল্টা। ও আচ্ছা আচ্ছা। দেখা যায় হুম যে হুম হুম। বেচে দিচ্ছে, এই করতেছে, এই ধরনের এগুলাই আর কি জটিলতা বুঝাচ্ছে আর কি। হাইকোর্টে একটা রিটও হয়েছিল আপনার, এই জটিলতা নিরসন করতে রিটও হয়েছিল এক সময়। কত সাল আমার ঠিক মনে নাই, মনে হয় 19-20 হবে এরকম। রিট হয়েছিল যে তখন এই রিটে হচ্ছে যে আপনার আদালতি যে রায় দেয় যে নিকটাত্মীয়ের বাইরে আপনার হচ্ছে যে হুম মানবিক হুম। কারণে বা কেউ যদি সহানুভূতিশীল হয়, সেও চাইলে কিডনিটা দান করতে পারবে, এরকম একটা কিছু একটা ছিল। ও আচ্ছা। এরকম আর কি। যাই হোক, আমি ইনশাল্লাহ কালকে থেকে সিরিয়াস থাকবো এটা নিয়ে। না, আমি যেটা বলছি ফাইজলামি করে বলিনি আপু, আমি আসলে সিরিয়াসলি বলছি। না না, কারণ আমি তো পানি খুব বুঝতেই কম পারছি খাওয়া যে হয় আমি ওরা যখন আমাকে কিছু বললো যে 2 গ্লাস পানি খায়, তখন আমার তো মনে হলো যে 2 গ্লাস পানি খেয়ে তো সম্ভবই না। ঠিক আছে? মানে এই খুবই জন্য। ভয়াবহ অবস্থা। আচ্ছা, তাহলে আজকের ক্লাস ভাই। আপু ভাইয়া সিরিয়াসলি বলতে 2 গ্লাস পানি খায়। হ্যাঁ, সিরিয়াসলি তো বললো, এই জন্য তো বললো সিরিয়াসলি ইনফেকশন হয়েছে। না, আমার হচ্ছে যে কোনো, আমি অ্যাকচুয়ালি আর বলে লাভ নাই। মানে ইনডিসিপ্লিন অনেক বেশি। একদম সবকিছুতেই সাফার করি, দেন হ্যাঁ। জিনিস হয়ে গেলে এরপর আর কি একটু ঠিক হই, আবার ঠিক হইলে আবার যেই সেই। না না, ওই যে ওই জন্য বললাম মানে ওই যে টিপিক্যাল ওদেরকে। বাংলাদেশি পেশেন্ট আর কি। আচ্ছা, ওদেরকে যে লাস্টে যেটা বললাম। আচ্ছা, আমি রেকর্ডিংটা স্টপ করি।